হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের গল্প দাদু আবার এসে গেছি আমার ইউটিউব চ্যানেল 12 মাসে তার বড়। আজকে যে গল্পটা বলবো সেই গল্পটার নাম সুজন হারবোলা, কাহিনীকার সত্যজিৎ রায়। এবার গল্পটা শুরু করি। সুজন একটা ছোট ছেলে, সে একটা গ্রামে থাকতো। তার বাড়ির পেছনেই ছিল একটা সজনে গাছ, তাতে থাকতো একটা দোয়েল। সুজনের যখন 8 বছর বয়স, একদিন সে দোয়েলের ডাক শুনে মনে মনে ভাবল, আহা, এই পাখির ডাক কেমন মিষ্টি, মানুষ কি কখনো এরকমভাবে ডাকতে পারে? সুজন সেই থেকে মুখ দিয়ে দোয়েলের ডাক ডাকার চেষ্টা করতে লাগলো। হঠাৎ একদিন সে দেখলো, সে ডাক দেবার পরেই দোয়েলটা যেন তার ডাকের উত্তরে ডেকে উঠল। সে বুঝলো এবার একটা পাখির ডাক তার শেখা হয়ে গেছে। তার মা দয়াবনেও শুনে বললেন, বাড়ি খোকা, মানুষের গলায় এমন পাখির ডাক তো আগে কখনো শুনিনি। সুজন তাতে যার পর নয় খুশি। সুজন আসলে দিবাকর মুদির ছেলে। মুদি কি জানো তো? আর মুদি হচ্ছে যে সমস্ত দোকানে চাল ডাল মশলাপাতি এই সমস্ত পাওয়া যায়, সেগুলো করলে মুদির দোকান। গ্রামের সুজনের বাবার একটা মুদির দোকান ছিল। তার একটা বড় বোনও ছিল, তার অবশ্য বিয়ে হয়ে গেছে। আর একটা বড় ভাই ছিল, কিন্তু বছর 3 আগে সে মারা গেছে। সুজন তাকে দেখেইনি। সুজনের মা খুব সুন্দরী। সুজন তার মতো নাক চোখ পেয়েছে, রংটাও তার ভারী পরিষ্কার। দিবাকরের কিন্তু খুব ইচ্ছে ছেলে লেখাপড়া শিখে সে ভালো মানুষ হোক। তাই সে ঠিক করলো হারান পণ্ডিতের পাঠশালায় পাঠাবে, এবং সে ভর্তিও করে দিল। কিন্তু সুজনের কিন্তু পড়াশোনায় এক ফোঁটা মন নেই। পাততাড়ি নিয়ে এসে পাঠশালায় বসে থাকে, আর গাছে এ গাছ সে গাছে পাখির ডাক শুনে মনে মনে ভাবে সে এইসব পাখির ডাকের গলায় সে তুলবে। গুরুমশাই তাকে 5-এর নামটা বলতে বললেন। সুজন বলল, 5 কে 5, 5 দুগুনি 12, 3 5 18। গুরুমশাই তাকে কান ধরে বারান্দায় দাঁড় করে দেন। এই অবস্থায় সুজন দেখলো শালিক, বুলবুলি, চোখ গেল, পানকৌড়ি ডাক সব ডাকছে, এবং সে ছুটি পেয়ে সে সেই পাখির ডাক নকল করতে শুরু করলো। 3 বছর সে পাঠশালায় পড়লো, কিন্তু কিছুই হলো না, সে কিচ্ছু শিখলো না। তখন একদিন হারান পণ্ডিত দিবাকরের মুদির দোকানে গিয়ে বলল, তোমার ছেলে ঘটে বিদ্যা প্রবেশ করানো আমার শিবেরও অসাধ্য, আমি তো কোন ছাড়। আমি বলি কি, তুমি ছেলেকে ছাড়িয়ে নাও, তোমার কপাল মন্দ, নাহলে তোমার ছেলে এমন হবে। অনেক ছেলে তো দিব্যি লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। দিবাকর আর কি করে, ছেলেকে জিজ্ঞেস করলে, একদিন পাঠশালায় গিয়ে কি শিখলি? সুজন বলল, আমি 22 রকম পাখির ডাক শুনেছি বাবা। আমাদের পাঠশালায় পেছনে যে বটগাছ আছে, তাতে অনেক রকম পাখি আসে। তা তুই কি হরবোলা হবি নাকি? জিজ্ঞেস করলো দিবাকর। হরবোলা আবার কি? সুজন জিজ্ঞেস করলো। হরবোলা হচ্ছে নানা রকম পাখি, জন্তু, জানোয়ারের ডাক যারা মুখ দিয়ে করতে পারে। এই সব ডাক ডেকে লোককে শুনিয়েই তারা রোজগার করে। তোর যখন পড়াশোনা হলো না, তখন দোকানে বসেও তুই কিছু করতে পারবি না। হিসেব যে করবি সে বিদ্যেই তো তোর নেই, তাই তোকে কোনো কাজেই লাগবে না। সুজন সেই থেকে হড়বড়া হওয়ার চেষ্টা লেগে গেল। সে তার কাজ মাঠে ঘাটে বনে বাঁধারে পাখির ডাক শুনে, জানোয়ারের ডাক শুনে, এবং সেই ডাক মুখ দিয়ে নকল করায়। এ কাজে তার বিন্দুমাত্র ক্লান্তি নেই, কারণ তার স্বাস্থ্য খুব ভালো। অনেক হাঁটতেও পারে, গাছে চড়তে পারে, সাঁতারও কাটতে পারে। তার ডাকে যখন পাখি উত্তর দেয়, মনটা তার আনন্দে নেচে ওঠে। মনে হয় সব পাখিই তার বন্ধু। খোলা মাঠে গিয়ে বাছুর, গরু, বাছুর এদের সাথে খেলা করে এবং তাদের ডাক শুনে। সে ভেড়ার ডাকও তুলেছে, এবং তার ডাকে ভেড়ার জবাবও দেয়। একদিন হয়েছে কি, তার হাম্বা ডাক শুনে গ্রামের নিস্তারের নুড়ি ঘর থেকে বেরিয়ে এসে, ধবলির গাড়িটা আবার আমার ধবলির গাড়িটা ফিরে এলো নাকি? গাধার ডাক শুনে মতি ধোপার গাধা ঘাড় তুলে কান খোড়া করে ডাকতে শুরু করে। মতি ধোয়া ভাবে তার আর একটা গাধা এলো থেকে। ঘোড়ার চিহিনটাকেও শুধু অবস্থান, সেটাকে সে জমিদার বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাকছিল। সেই ডাক শুনে শহীদ করিম মিয়া ভাই
কই আমার ঘোড়া তো ডাকছে না, এ আবার কার ঘোড়া? আর পাখির কথাই যদি বলো, সুজন অন্তত 100 রকম পাখির ডাক শিখে রেখেছে। কাক, চিল, চড়ুই, শালিক, কোয়েল, দোয়েল, পায়রা, ঘুঘু, ময়না, তোতা, বুলবুলি, টুনটুনি, চোখ গেল, কাদা খোঁচা, কাঠঠোকরা, হুতুম পেঁচা, কত পাখির নাম বলবো। সুজন এইসব পাখির ডাক তুলে নিয়েছে এই গত কয়েক বছর। সে ডাক শুনেই পাখিরা যদি ভুল করে তাহলে মানুষের আর কি দোষ। সুজনের বয়স কত হলো তা মন্দ হয়নি, তাকে এখন আর খোকা বলা যায় না, এখন সে মস্ত জোয়ান, সে গতরে বেড়েছে, সবল হয়েছে, সুস্থ। বা বলে তুই এবার কাজে লেগে পড়, রোজগারের বয়স হয়েছে তোর। কার্তিক হরবোলা থাকে এই পাশের গায়ে, তাকে গিয়ে বল তোর একটা হিলডে করে দিতে, না হয় তার সঙ্গে কটা দিন রইলি, তারপরে একটু বয়স হলে নিজের পথ নিজেই দেখে নিবি, রোজগার করবি। বাপের কথা শুনে সুজন কার্তিক হরবলার সঙ্গে দেখার করে। কার্তিকের বয়স হয়েছে 2-20 ওপরে, 2-20 মানে 40 বছর। 20 বছর সে হরবলার কাজ করছে, কিন্তু সুজন দেখলো সে নিজে যত রকম ডাক, পাখির ডাক জানে, জন্তু ডাক জানে, কার্তিক তার অর্ধেকও জানে না। সুজন এই কিছুদিন হলো নাকি সুরে মুখ দিয়ে সানাই বাজাতে শিখেছে, তার সঙ্গে ডুবি তবলা সে নিজেই বাজায়, শিখে ফোকার আওয়াজও শিখেছে। নাচের সঙ্গে যে ঘুঙুর বাজে, সেই ঘুঙুরের আওয়াজ শিখেছে মুখ দিয়ে। কার্তিক এসব কিছুই জানে না, সে তো সুজনের কাণ্ড কারখানা থেকে মুখে অবশ্য কিছু বলল না, কারণ কার্তিক তো খুব হিংস্র হচ্ছিল। সে বলল, আমি সাগরেদ নিই না, তোমরা যা করো তা নিজেরই করতে হবে। সুজন বলল, কি আর করে? সুজন বলল, আগে আপনি কি করে করলেন তা যদি বলেন তাহলে আমার একটু কাজের সুবিধা হয়। তাতে অবশ্য কার্তিকের আপত্তি নেই। সে বলল, আমি যখন 13 বছর বয়স তখন জন্তিপুরের রাজবাড়িতে গিয়ে হরবোলা দেখাই, রাজা খুশি হয়ে আমাকে ইনাম দেন, সেই থেকে আমার নাম হয়। তুই কোনো রাজাকে যদি খুশি করতে পারিস তোরও একটা গতি হয়ে যাবে, আমার দ্বারা তো সব কিছু সম্ভব নয়। সুজন কি আর করে, কাউকে সে চেনে না, কোথাকার রাজবাড়িতে সে গিয়ে খেলা দেখবে। মনের দুঃখে সে বাড়ি ফিরে এলো। সুজনের গ্রামের নাম হলো ক্ষীরা। ক্ষীরার উত্তরে 3 ক্রোশ দূরে একটা বড় মাঠ পেরিয়েছিল একটা গভীর বন। সেই বনের নাম আবার চাঁড়ালি। চাঁড়ালির বনে যত পাখি আর জানোয়ারের বাস তেমন আর কোথাও ছিল না। সুজন একদিন থাকতে থাকতে সেই বনে গিয়ে হাজির হলো। জানোয়ারে তার ভয় নেই, পাখিতে তো নেই। এই বনে গিয়ে সে 3টে নতুন নাম না জানে পাখির ডাক তুলল। সূর্য তখন মাথার উপরের থেকে পশ্চিমে নামতে চলছে। এমন সময় সুজন সত্য হলো ঘোড়ার ডাক, খুঁড়ের আওয়াজ, টক বক টক বক টক বক, আর একপাল হরিণ ছুট্টে পালিয়ে গেল। একটু পরেই সুজন দেখলো বনের মধ্যে দিয়ে ঘোড়ায় পিষছে এক রাজা, ঝলমলে পোশাক, আর আরো 5-7টা ঘোড়ায় তার অনুচরের দল। দেখে সে কেমন যেন থতমত খেয়ে গেল, কারণ মনে অন্য মানুষ দেখবে সে সেটা ভাবেইনি। সে ভাবলো রাজা বুঝি, সে এটা সে ভালোই বুঝলো যে রাজা বোধহয় মৃগয়ে গেছেন। মৃগয়ে বেরিয়েছেন মানে শিকার করতে বেরিয়েছেন। এদিকে রাজাও সুজনকে দেখে অবাক। তুই কে রে? রাজা হাঁক দিয়ে ঘোড়া থামিয়ে জিজ্ঞেস করলেন। সুজন হাত জোর করে নিজের নাম বলল। তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস, তো বাঘের ভয় নেই? সুজন মাথা নেড়ে না বলল। তার মনে কি এই বনে বাঘ নেই? রাজা জিজ্ঞেস করলেন। শুনেছিলাম চাঁড়ালির জঙ্গলে অনেক বাঘের বাস। সুজন তখন জিজ্ঞেস করল, বাঘ আপনার চাই বই কি? শিকারে এসছি দেখতে পাচ্ছিস না, আর বাঘ ছাড়া কি শিকার হয়? সুজন জিজ্ঞেস করলো, বাঘ খুঁজে পাননি আপনারা? না, পাইনি, এই তো দেখছিস কটা হরিণ ছুটে গেল, হরিণ ছাড়া কিছুই পাইনি। ও, সুজন একটু ভাবলো, তা বললো, বাঘ আছে, আর সে বাঘের ডাক আমি শুনেও দিতে পারি, কিন্তু আপনি কি সে বাঘ মারবেন রাজামশাই? মারবো না, শিকার মানেই তো জানোয়ার মারা। কিন্তু বাঘ তো আপনার ক্ষতি করেননি, তাহলে তাকে মারবেন কেন? রাজামশাই আসলে খুব ভালো লোক ছিলেন। তিনি একটুক্ষণ গম্ভীরভাবে ভাবলেন, বললেন, বেশ, তোর কথা মানব, বাঘ আমি মারবো না, কারণ সত্যিই তো বাঘ আমার তো কোনো অনিষ্ট করেনি, কিন্তু সে যে আছে তার প্রমাণ কই? সুজন তখন দুহাত তখন মুখের সামনে চোঙার মতন ধরে
সামনের দিকে শরীরটা ঝুঁকে একটা বড় নিঃশ্বাস ছাড়লো, তারপর হুঙ্কার দিল, অবিকল বাঘের ডাক। আর তার এক পলক পরেই বনের ভেতর থেকে উত্তর এলো, গিয়াও গিয়াও। রাজা তো তাজ্জব, তোর এত ক্ষমতা, তুই থাকিস কোথায়? আগে আমার গায়ের নাম ক্ষীরা, এখান থেকে 3 ক্রোশ দূরে। রাজা তখন জিজ্ঞেস করলেন, তুই আমার সঙ্গে যাবি? আমার রাজ্যের নাম জবরনগর, এখান থেকে 30 ক্রোশ দূরে। আমার মেয়ের বিয়ে আছে সামনের মাসে আজবপুরের রাজকুমারের সঙ্গে, সেই বিয়েতে তুই হরহুলার ডাক শোনাবি, যাবি? আগে বাড়িতে যে বলে আসতে হবে আগে। তা সে তুই আজ বাড়ি চলে যা, আমরা বনে তাঁবু ফেলেছি, সেখানে রাত কাটিয়ে কাল সকালে ফিরবো। তুই কাল সকাল চলে আসিস বাড়িতে বলে। বেশ, তাই হবে। সুজন বাড়ি ফিরে এলো, বাবা মাকে সব কথা খুলে বলল। দিবাকর তো মহা খুশি, বলল, এইবার ঠাকুর মুখ তুলে চেয়েছেন, তোর বোধ একটা হিললে হলো। মা বললেন, তুই যে যাবি আর ফিরবি না নাকি? সুজন বলল, পাগল, কাজ হলেই ফিরে আসবো, আর নাম ডাক হলে মাঝে মাঝে বেরিয়ে যাব, মাঝে মাঝে ফিরবো। পরদিন ভোর থাকতে থাকতে সুজন বেরিয়ে পড়ল। যখন চাঁড়ালির বনে পৌঁছলো তখন সূর্য তাল গাছের মাথা ছাড়িয়ে কাঁকটা ওপরে উঠেছে, মানে ভোর হয়েছে সবে। বনের ধারে একটু খুঁজতেই একটা খোলা জায়গায় জবরনগরের রাজার তাঁবু দেখতে পেলেন। রাজা ফিরে যাওয়ার জন্য তৈরি হয়েই আছেন। বললেন, তোকে একটা ঘোড়ায় তুলে নেবে আমার লোক, তুই সঙ্গে যাবি। সুজন আরও আগে ভালো করে মিঠাই আর ফলমুখ খেলো। রাজারাই অবশ্য, রাজার পাত্রমিত্ররাই তাকে দিলেন, দিয়ে ভালো করে খাইয়ে। সুজন কিন্তু আজ পর্যন্ত ঘোড়ার ডাকতে পারলেও ঘোড়ার পিঠে কোনো দিন চড়েনি, যদিও ঘোড়ার ডাক তার শেখা হয়ে গেছে। মহানন্দে রোদ থাকতে থাকতে সুজন পৌঁছে গেল ঘোড়ার করে জবরনগর। গাছপালা, দালান কোঠা, পুকুর, বাগান, হাট বাজার, এমন সুন্দর বাহারের শহর সুজন কখনো দেখেনি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে তার ভারী আশ্চর্য হলো। সে রাজাকে জিজ্ঞেস করলো, এত গাছপালা, এত বাগান, তো একটাও পাখির ডাক নেই কেন? পাখি তো দেখছি না। রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে যে বড় দুঃখের কথা, তোকে কি যে বলবো। ওই যে দূরে যে পাহাড়টা দেখছিস, ওই পাহাড়ের নাম আকাশী। ওই পাহাড়ের গোড়ায় একটা রাক্ষস না খোকস কি জানি এক জানোয়ার আছে। আজ থেকে 5 বছর হলো। তার খাদ্যই হলো পাখি। কি যে জাদু করে জানি না। পাখিরা সব আপনা থেকে দলে দলে উড়ে গিয়ে গুহায় ঢোকে, আর রাক্ষসটা তাদের ধরে ধরে খায়। এখন এই শহরে আর পাখিই নেই, কেবল একটা হীরামন আছে আমার মেয়ের খাঁচায় বন্দি, ও রাজবাড়ির অন্দরমহলে থাকে। কিন্তু তার খাবার ফুরিয়ে গেলে রাক্ষস কি খেয়ে বাঁচবে? খাবার কি শুধু আমার শহর থেকে নেয়? উত্তরে আছে আজবপুর, পশ্চিমে গোপালগড়, পাখির কি আর অভাব আছে রে? আচ্ছা রাজামশাই, এই জানোয়ারকে কেউ কখনো দেখেনি? না, সে গুহা থেকে বেরোয় না। আমি নিজে তীরধনুক নিয়ে গুহার মুখে অপেক্ষা করেছি। আমার সঙ্গে সশস্ত্র সৈন্য ছিল 50 জন, কিন্তু সে দেখা যায়নি। গুহাটা অনেক গভীর, মশাল নিয়ে তার ভেতরে কিছু দূর গিয়েও তার দেখা পায়নি। সুজন এমন অদ্ভুত ঘটনা কথন শুনিনি। শুধু পাখি গায়ে এমন রাক্ষস থাকতে পারে, আর তাকে কোনো মতেই সাহায্য করা যায় না? এ তো বড় আজব কথা। ততক্ষণ রাজার দল প্রাসাদে পৌঁছে গেছে। রাজা বলল, প্রাসাদের একতলা একটা ঘরে তুই থাকবি। কাল সকালে আমার মেয়েকে একবার শোনাবি তোর পাখি আর জানোয়ারের ডাক। আমার মেয়ের নাম শ্রীমতী, ভারী সুন্দরী আর বিদুষী। ওর মতন বিদুষী ভূভারত নয়। সে শাস্ত্র পড়েছে, সে ব্যাকরণ পড়েছে, ইতিহাস জানে, গণিত জানে, দেশ বিদেশের সে অনেক রূপকথা সে জানে, রামায়ণ মহাভারত জানে। কিন্তু সে ঘরেই থেকেছে চিরকাল। সূর্যের আলো তার গায়ে লাগতে দিনই, তাই তার মতো দুধে আলতার রং আর কোনো মেয়ের নেই। সুজন তো শুনে অবাক। মেয়ে মানুষের এত বিদ্যে বুদ্ধি, আর সে নিজে অবিদ্যার জাহাজ। রাজকন্যার সঙ্গেই তো কথা বলাই যাবে না। এই রাজকন্যার কি বিয়ে হবে? সে জিজ্ঞেস করলো রাজাকে। হ্যাঁ, এরই বিয়ে, আজবপুরের যুবরাজের সঙ্গে। সেও পণ্ডিত ছেলে, অনেক পড়াশোনা করেছে, রূপে গুণে সব দিক দিয়েই ভালো।
রাজাপ্রাসাদ পৌঁছে সুজনকে তার ঘর দেখিয়েছিল। পরীক্ষা। রাজা বললেন, আজ বিশ্রাম কর, কাল সকালে তোকে এরা নিয়ে যাবে আমার কাছে, তারপর তোর গুণের পরীক্ষা হবে। আচ্ছা রাজামশাই, একটা কথা, সুজন ওই প্রাক্ষস কথা ভুলতেই পারছিল না। কি কথা? আকাশী পাহাড়টা এখান থেকে কত দূর? তা 4 ক্রোশ পথ হবে। কেন? না, এমনি জিজ্ঞেস করছি। রাজা যে তার প্রতি সন্তুষ্ট হয়েছেন সুজন তার ঘর দেখেই বুঝতে পারল। দিব্যি বড় ঘর, তাতে ঘরজোড়া বিছানা, চমৎকার নকশা করা একটা পালঙ্ক, আর তাছাড়া আছে আসবাবপত্রে কাঠের আর শ্বেতপাথরে। পালঙ্কের বালিশের মতো নরম বালিশ সুজন কখনো চোখেই দেখেনি, ব্যবহার করা তো দূরের কথা। রাত্রিরে খাবার এলো যখন, সুজন যা দেখলো এসব খাবার কোনোদিন খাইনি। কত পদ, আর তাদের কী সব স্বাদ, কী সব গন্ধ। সবশেষে মিষ্টান্নই এলো 4 রকম। এত খাবার সে খাবে কি করে? যাই হোক, যতটা পারে সে তৃপ্তি করে খেলো। খেতে খেতে ভাবতে বসলো, এই রাক্ষসটার কথাই তার বারবার মনে হচ্ছে। পাখিদের মতো এমন সুন্দর জিনিস, আর সেই পাখি কিনা রাক্ষসটা টপ টপ করে গিলে খায়। কি এমন খিদে তার যে শহরের পাখি সব করে শেষ করে ফেলেছে? একবার আর তার আস্তানাটা দেখে আসলে কেমন হয়। সুজনের এখনো ঘুম পায়নি। বাইরের আকাশে পূর্ণিমার চাঁদ, পাহাড় কোন দিকে সে তো দেখা গেছে, শুধু গুহাটা কোথায় সেটা শুধু খুঁজে বের করতে হবে। সুজান খাট থেকে উঠে বলল, তারপর দুর্গা দুর্গা বলে সে বেরিয়ে পড়ল। তাকে সকলেই চিনে গেছে, কাজেই ফটকে কেউ তাকে জিজ্ঞেস করলো না। চারিদিকে ফুটফুটে জ্যোৎস্না। সুজান তারই মধ্যে শটান চলল আকাশী পাহাড় লক্ষ্য করে। অল্প কুয়াশায় পাহাড়টাকে মনে হয় ঝাপসা। নিঝুম শহর দিয়ে 1.5 ঘন্টা হেঁটে সুজন পৌঁছল পাহাড়ের তলায়। চারিদিকে জনমানব নেই, রাতের পেঁচাও বোধহয় গেছে রাক্ষসের পেটে। পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে উত্তর দিকে গাড়িটা পৌঁছতেই সুজন দেখতে পেল মাটি থেকে প্রায় 30-40 হাত ওপরে একটা অন্ধকার গুহা, ঘুটঘুটে অন্ধকার। এটা নিশ্চয়ই সেই রাক্ষসের গুহা। মানুষও কি এই রাক্ষসের খাদ্য নাকি? বোধ হয় না। সুজন সাহস ভর করে পাহাড়ে উঠে গেল। এই তো গুহার মুখ পেয়েছি। গুহারের উল্টো দিকে চাঁদ, তাই গুহার ভেতরটা মিশকালো অন্ধকার। সুজনের মনে রাগ থেকে কেমন একটা সাহস এসছে। পাখিরা তার বন্ধু, আর সেই বন্ধুরা যাচ্ছে এই রাক্ষসের ভেতর, তাই তার এত রাগ। সুজন গুহার ভেতরে ঢুকলো। 10 পা যেতেই সে ছিটকে বেরিয়ে এলো। গুহার ভেতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ, হুঙ্কার শোনা গেছে। এমন বিভৎস ডাক কোনো জানানোর মুখ দিয়ে বেরোয় না। এটা রাক্ষস, আর সুজন রাক্ষসকে দেখে তার মোটেই পছন্দ করেনি। সুজন এই ঘটনার পর আর সময় নষ্ট করে প্রাসাদে ফিরে এসেছিল। পরের দিন সকালে একজন কর্মচারী এসে তাকে রাজার সঙ্গে নিয়ে গেল দেখা করতে। রাজা এখনো সভায় আসেননি। আগে তার মেয়েকে শোনাবেন সুজনের পাখি আর জানোয়ারটা, তারপরে তো কাজ করবেন। সুজন বুঝল মেয়ের ওপর রাজার কত টান। এদিকে রাজকন্যা কাল রাতেই শুনেছে সুজনের কথা, কিভাবে বাঘের ডাক ডেকে ডেকে সে জঙ্গলের বাঘ আছে প্রমাণ করে দিয়েছিল। শ্রীমতী এক বেড়াল ছাড়া কোনোদিন কোনো জানোয়ারই ডাক শোনে। পাখি যখন শহরে ছিল আজ থেকে 5 বছর আগে, তখনও সে হীরামন ছাড়া কোনো পাখির ডাক শোনেনি। ঘর থেকে সে বেরোতই না, শুনবে কি করে? সে যে অসূর্য স্পর্শা, যে সূর্যকেই দেখেনি, তার প্রকৃতির সঙ্গে চোখেই দেখা হয় না। অবশ্যই বই পড়ে সে অনেক কিছু শিখেছে, জেনেছে, কিন্তু বই আর কতটুকু জানা যায়? চোখে না দেখা আর চোখে দেখা আর কানে শোনায় যা হয়, শুধু বই পড়ে কি তা হয়? বাংলার পাখির নাম সুজনের, শ্রীমতীর মুখস্থ, কিন্তু সেসব কবি কেমন ডাক, কেমন গায়, কেমন দেখতে, সে তো কখনো চোখে দেখেনি, কানে তো শোনেইনি। সুজন যখন গিয়ে অন্দরমনের আঙিনায় পৌঁছলো, শ্রীমতী তার ঘর থেকে আর একটা ঘরে এসে বসেছে। এ ঘরে একটা খোলা জানলা আছে, তাই আঙিনার কোনো গান বাজনা হলে তার আওয়াজ কানে যায়। এই আঙিনাতেই সে হরবোলার কাজসাজি দেখবে। দেউড়িতে 8টা বাজার সঙ্গে সঙ্গে রাজামশাই বললেন, কই শুরু কর এবার তোর খেলা।
আমার মেয়ে ওপরে বসে আছে, সে শুনতে হবে। কালটা ছিল বসন্তকাল, তাই সুজন পাপিয়া দোলের ডাক দিয়ে শুরু করলো। মানুষের গলা এমন আশ্চর্য পাখির ডাক কেউ শোনেনি কখনো। 5 বছর পরে এই জগন্নগরে পাখির ডাক শোনানো। শুরুতেই রাজকন্যার চোখে জল এসে গেল। চাপা স্বরে শ্রীমতী বলল, আহা কি সুন্দর, পাখি এমন করে ডাকে। আর এই পাখিরা সব গেছে এই রাক্ষসের পেটে, কি অন্যায়, কি অন্যায়। সুজন একটার একটা ডাক শুনে এসেছে। রাজার বুক গর্বে ভরে উঠল, আর রাজকন্যার প্রাণ ছটফট করতে লাগলো। এমন যার ক্ষমতা, তাকে একবার চোখে দেখা যায় না। ঘরের বাইরে বারান্দা, সেই বারান্দায় কাপড় দিয়ে ঢাকা। সেই কাপড়ের পাশ দিয়ে ফাঁক করলে নিচে দেখা যেতে পারে। রাজকন্যার পাশে তার সখী বসা, তাকে একবার ঘর থেকে স্মরণ দরকার। সুরধ্বনি তার নাম। সুরধ্বনি, আমার জল তেষ্টা পাইছে, একটু খাওয়ার জল এনে দে না, বলল রাজকন্যা। জল আনতে যেই সেই শোবার ঘরে যেতে হবে, তাতে কিছুটা সময় লাগবে। সুরধ্বনি চলে গেল। শ্রীমতী এক ছুটে বারান্দায় এসে কাপড় ফাঁক করে দেখে নিল সেই ছেলেটি। এসেই তখন সেই ফটিক জল পাখির ডাক ডাকছে। শ্রীমতীকে দেখে বেশ ভালো লাগলো। শ্রীমতীর দেখে ভালো লাগলো ছেলেটিকে। সে বুঝলো ছেলেটি খুব গরিব, কারণ তার পোশাকেই সেটা বোঝা যাচ্ছে। সুরধ্বনি জল নিয়ে আসার আগেই শ্রীমতী তার জায়গায় ফিরে এসেছে। 1 ঘন্টা চলল সুজনের হরগোলা খেলা। এমন খেলা জগন্নগরের রাজবাড়িতে কেউ কখনো দেখেনি। আর রাজকন্যা তো এমন ডাক শোনেইনি। তার চোখের সামনে এক নতুন জগৎ খুলে গেছে, প্রকৃতির জগৎ। তার সঙ্গে 16 বছরে তার যার কোনো পরিচয়ই হয়নি। এই গরিব ছেলেটি তার জীবনে একটা নতুন প্রাণ এনে দিয়েছে। এইসব ভাবতে ভাবতেই শ্রীমতীর মনে পড়ল যে সামনে মাসে তার বিয়ে। যাকে সে বিয়ে করবে সেই যুবরাজ রণবীরের কথা দিয়েছে শ্রীমতীর পড়াশোনার ব্যবস্থা করবে তার বাড়িতে। তার জন্য অন্দরমহলের ভিতরে একটা ঘর রাখবে, যাতে সূর্যের আলো কখনো প্রবেশ না করে। আলো লেগে রাজকন্যার রং যদি কালো হয়ে যায়। কিন্তু সুজন তো রাজকন্যাকে দেখতে পায়নি। রাজা তাকে হাতে আঁকা একটা ছবি দেখিয়েছিল, এই দেখ আমার মেয়ের চেহারা। ছবি দেখেই সুজনের মনে হচ্ছে তো স্বর্গের অপ্সরী। আবার সুজন যখন শুনল যে রাজকন্যা তার হরগোলার ডাক শুনে মোহিত হয়ে গেছে, গর্বে তার বুকটা ভরে গেল। তাছাড়া রাজামশাই ইনামও দিয়েছেন ভালো, একটা হীরের আংটি আর 100 স্বর্ণমুদ্রা। সুজন জানে এই টাকায় তাদের বাকি জীবনটা স্বচ্ছন্দে চলে যাবে। কেবল একটা কথা ভেবে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, ওই রাক্ষসটাকে যদি সায়স্তা করা যেত। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এর মধ্যে সুজন বেশ কয়েকবার কাছাকাছি অন্য শহরে গিয়ে, গ্রামে গিয়ে হরগোলা খেলা দেখিয়ে আরও কিছু রোজগার করে নিয়ে এসেছে। আর সে রোজগারের প্রায় সবটুকুই সে দেশে গিয়ে তার বাপের হাতে তুলে দিয়েছে। সে বেশ বুঝতে পারছে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেটুকু সময় সে রাজবাড়িতে থাকে তার অনেকটাই সে নতুন নতুন ডাক অভ্যেস করে কাটিয়ে দেয়। এই কথা সে কখনোই ভুলতে পারে না যে সামনে বিয়ের সভায় তাকে খেলা দেওয়া হবে, জগন্নগরের রাজার সুনাম রাখতে হবে। যদিও বিয়ের ধুমধাম শুরু হয়ে গেছে, রাজকন্যা শ্রীমতীর মনের অবস্থা কি কেউ জানে না। তার জীবনটা এমন চাপা, তার মনটাও তেমনি চাপা। তবে এটাও ঠিক, গত 1 মাসে তাকে কেউ হাসতে দেখেনি। সুজন প্রাসাদের নিচে পাখির ডাক অভ্যেস করে, আর সামান্য কিছুটা শব্দ ভেসে আসে দোতলা অন্য মন্ডের অংশ। সেই ক্ষীণ শব্দ শুনে শ্রীমতীর মনটা দুলে ওঠে। আশ্চর্য গুণ এই যুবকের, না জানে কথাবার্তায় সে কেমন। এই কৌতূহল 1 মাসে চরমে পৌঁছে গেছে। যে এমন সব ডাকতে পারে, সে এমন সুপুরুষ অথচ সরল, সেরও কেন শ্রীমতীকে সেটা জানতেই হবে। একদিনকে সেই কথা সে সুরধ্বনিকে বলেই ফেলল। সুরধ্বনি আজ 5 বছর শ্রীমতীর সখী। শ্রীমতীকে যে ঘরে বন্ধ রাখা হয় সেটা সুরধ্বনিও পছন্দ করে না। সে শ্রীমতীর কাছে বর্ণনা দেয় সকালে ফুটফুটে রোদে, গাছপালা, নদ নদী, পাখি কেমন জিনিস সে এককালে সে দেখেছে, সেই সব কথা বলে, ফুলের কথা বলে। তোকে ভাই একটা কাজ করতেও হবে, শ্রীমতী বলল। কী কাজ?
সেই হরবোলার ঘরে যাওয়ার রাস্তাটা জেনে দিতে হবে। সুরধনী কথা দিল সে জেনে দেবে। তারপর সত্যি একদিন অন্দরমহল থেকে বেরিয়ে প্রহরী শ্রীমতীর কাছ থেকে নেওয়া একটা মোড় খুঁজ দিয়ে নিচে এসে সে গেল সুজনের ঘরে। সুজন তখন বসন্ত বড়ির ডাক অভ্যেস করছে। সেই রাতে সুজন যখন খাওয়া দাওয়া করে বিছানায় উঠতে যাবে তখন সুরধনী এলো তার ঘরে। এ কি? সুজন বলে উঠল। সুরধনী মুখে আঙুল দিয়ে বলল, চুপ। তারপর ইশারা করে শ্রীমতীকে ডাকল। তুমি? অবাক হয়ে সুজন, তোমার ছবি আমি দেখেছি। শ্রীমতী ধীর কণ্ঠে বলল, তোমার সঙ্গে আলাপ করতে এলাম। তুমি আমার সামনে নতুন জগৎ খুলে দিয়েছ। কিন্তু আমি তোমার সঙ্গে কি কথা বলবো? আমার তো তুমি বিদ্যে বুদ্ধি নেই, আমি পাঁচের নামটাও বলতে পারি না। তুমি শুনছো অনেক লেখাপড়া করেছো, তাই তুমি সূর্য দেখেছো? শ্রীমতী জিজ্ঞেস করলো। হ্যাঁ, রোজ দেখি। সূর্য যখন ওঠে তখন আকাশে সিঁদুর লেপে যায়, আবার যখন ডোবে তখনও। সূর্যটা আগে পাখিরা গান শুরু করে, সূর্য ডুবলেই তারা বাসায় চলে যায়। বসন্তের ফুল দেখেছো তুমি? হ্যাঁ, এখনও দেখি, রোজই দেখি। লাল, নীল, হলদে, সাদা, বেগুনি, কত রং। মৌমাছি এসে মধু খায়, প্রজাপতি উড়ে বেড়ায়, ফুলের ধারে ধারে কুঁড়ি থেকে ফুল হয়, সে ফুল আবার ফুটে আবার ঝরে পড়ে। পাতায় পাতায় বসন্তের কুচি রং ভরে, শীতে সে পাতা শুকিয়ে ঝরে পড়ে। একটা কথা ভেবে বড় কষ্ট হয়। কি কথা? পাখিরা এত সুন্দর গান গায়, কিন্তু এখন সেসব পাখি সব চলে গেছে রাক্ষস হয়ে। তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার কিছুই ভালো লাগে না। কিন্তু তোমার যে সামনে মাসে বিয়ে, এখন ভালো না লাগলে চলবে কি রে? বিয়েতে কত আনন্দ। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তোমার মুখে পাখির ডাক শোনার পর থেকে আর আনন্দ নেই। আমি বাবাকে বলেছি। কি বলেছ? যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে সেই যদি ওই রাক্ষসকে মারতে পারে তবেই আমি তাকে বিয়ে করব। আমাকে বিয়ে করা হবে, ওটাই প্রধান এবং একমাত্র শর্ত। সে না মেরে যদি অন্য কেউ মারে, যে মারবে তাকেই আমি বিয়ে করব। যার সে শক্তি আছে সে মানুষই নয়। তুমি কিন্তু খুব কঠিন শর্ত বলছো। একথা কেন বলছো? আমি সেই রাক্ষসের গুহায় গিয়েছিলাম, তার এক ডাকেই আমি পালিয়ে এসেছি। সে ভয়ানক ডাক শুনে আমি খুব দুঃখ পেলাম। শ্রীমতী বলল, আমি ভেবেছিলাম তুমি এত বাঘ ভাল্লুকের ডাক ডাকলে তোমার বুঝি খুব সাহস আছে। যাই হোক, এই বৃহঙ্গভূককে মারতে পারবে আমি তাকেই বিয়ে করব। এর নাম বুঝি বৃহঙ্গভূক? হ্যাঁ। তুমি কি করে জানলে? আমি বইতে পড়েছি। বৃহঙ্গ মানে পাখি, আর তাদের যে খায় তাকে ভূক বলে, সেই জন্য এর নাম বৃহঙ্গভূক। এখানেই কথা শেষ। সুরধনী আবার তার নিজের ঘরে চলে গেল। পরদিন সুজনের যেতে হলো মরকতপুর। সেখানে রাজা হরবোলার ডাক শুনে খুশি হয়ে যার পর নয় তাকে ভালোবাসলেন এবং তাকে দিলেন অনেক বকশিস। সুজন আবার জগন্নগরে ফিরে হলো। শ্রীমতীর ফরমাস মতন তাকে রোজ পাখির ডাক শোনাতে হয়, আর রাজা রোজ তাকে বকশিস দেন। এদিকে রাজার মন খুব খারাপ, মনে গভীর চিন্তা। তার মেয়ে বেঁকে বসেছে। যে রাক্ষসকে মারতে পারবে তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আজবপুরের যুবরাজ রণবীর তাই কাল সকালে আসছে জগন্নগর। তাকে একা যেতে হবে আকাশের গোড়ায়। সে সফল হলে তবেই শ্রীমতীর তাকে বিয়ে করবে, নচেত নয়। সাহসী যোদ্ধা হিসেবে রণবীরের নামডাক আছে, তাই সে জগন্নগরের রাজার কাছে ভরসা আছে সে পরীক্ষায় সফল হবে। এদিকে সুজন মনে মনে ভাবছে, যা ডাক শুনেছি রাক্ষসের সে তো কোনোদিন ভুলতে পারবো না। যার এমন ডাক তার চেহারা না জানি কেমন হবে, আর শক্তি বা না জানি কেমন। আর আজবপুরের রাজকুমার কি পারবে মারতে এই রাক্ষসকে? পরদিন সকালবেলা সূর্য ওঠার কিছু পরেই ঘোড়ার পিঠে চড়ে আজবপুরের যুবরাজ জগন্নগরে এসে হাজির। তার গায়ে বর্ম, কোমরে তলোয়ার, পিঠে তুন, হাতে ধনু, তাছাড়া ঘোড়ার পাশে খাপের মতন ঢোকানো রয়েছে একটা পল্লব। এছাড়া রাজকুমার সঙ্গে ছিল 2 অশ্বারোহী। যারা ঘোড়া চলে থাকে তাদের অশ্বারোহী বলে, তোমরা তো সেটা জানো। যারা জালে করে শ্মশান থেকে ধরে এনেছিল 3-3টে শকুনি। জাল সমেত ওই শকুনকে ফেলা হবে গুহার মুখে।
তাহলেই রাক্ষস বেরোবে, এই ছিল তাদের মতলব। জবরনগরে কিছু লোক ও গুহার উল্টো দিকে সমতল ভূমিতে জড়ো হয়ে বসেছে এই যুদ্ধ দেখার জন্য। জবরনগরের রাজা নিজে না হলেও দূত পাঠিয়েছেন সংগ্রামের ফলাফল জানার জন্য। যুবরাজ রণবীর এখন তৈরি। এইবার তার দুজন অনুচর জাল সমেত শকুনগুলো গুহার সামনে ফেলে সিংহায় ফুঁ দিয়ে জানিয়ে দিল তারা উপস্থিত। এরপর রাজা সরে গেল, শুধু ঘোড়ার পিঠে রইল রণবীর একা। দর্শকের ভিড়ের মধ্যে যারা ছিল তাদের আগ্রহের একজন ছিল সবচেয়ে বেশি, সে ছিল সুজন হরবলা। খবর পেয়ে সে সবার আগেই হাজির হয়েছে গুহার সামনে, কিন্তু কেন সে জানে না। তার মন বলছে যুবরাজ সফল না হলেই ভালো, কিন্তু কই রাক্ষস তো বার হয় না, যার জন্য এমন টোপ দেওয়া হয়েছে, তবু সে কেন গুহার মধ্যে বসে আছে। এদিকে যুবরাজের ঘোড়া অস্থির হয়ে ছটফটে রয়েছে। এবার যুবরাজ সাহস করে গুহার দিকে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে সিংহাও বেজে উঠল 3 বার। তারপরেই সকলের রক্ত হিম করে শোনা গেল বিকট আওয়াজ, ভয়ঙ্কর এক ডাক, যার ফলে যুবরাজের ঘোড়া সামনের পা দুটো আকাশে তুলে যুবরাজকে পিঠ থেকে ফেলে উল্টো মুখ দিয়ে ছুট ছুট ছুট। তখন যুবরাজকেও ছুটতে হলো ঘোড়ার পিছনে। বোঝাই গেল রাক্ষসের কাছে হার স্বীকার করছে। যার এমন গর্জন, তার সঙ্গে যুদ্ধ করার সাহস যুবরাজের নেই। ভিড় করে যারা এসেছিল তারাও যে যেদিকে পারল চম্পট দিল। কেবল একজন, সুজন হরবলা, মুখ গম্ভীর করে কি যেন ভাবল কিছুক্ষণ, তারপর ধীর পদে ফিরতি পথ ধরল। রণবীরের পরে আরও 7-7টি দেশের যুবরাজ বীরঙ্গবুকে মারতে গিয়ে শেষ পর্যন্ত তাদের ডাক শুনেই পালিয়ে বাঁচল। আর সেই সঙ্গে রাজকন্যার বিয়েও পিছিয়ে যেতে লাগলো। রাজার কপালেও দুশ্চিন্তার মেঘ দেখা দিতে লাগলো। এই 8 জন যুবকের শোচনীয় অবস্থা থেকে সুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে দানবের হুঙ্কারে শুধু ঘোড়া নয়, ঘোড়সানের মনেও যে ত্রাসের সঞ্চয় হয়েছে সেটা সুজন নিজের চোখেই দেখেছে। এই 8 জন হার মানার পরে আর কোনো দেশের কোনো রাজপুত্র সাহস করে জবরনগরে এই দানব সংহারে এগিয়ে আসতে পারল না। 9 দিনের দিন সকালবেলা রাজা সবে মন্দির থেকে পুজো দিয়ে যেই বেরিয়েছেন, অমনি দেখলেন সুজন হরবলা তার সঙ্গে কথা বলার জন্য থাকবে। রাজার মন খুব খারাপ, তাই গম্ভীরভাবে বললেন, কি সুজন, তোর আবার কি প্রয়োজন? সুজন বলল, মহারাজ, আমাকে একটা বল্লম দিতে পারেন? রাজা অবাক হলেন, বল্লম? কি হবে বল্লম দিয়ে? আমি বীরঙ্গবুকে মারার একবার চেষ্টা করে দেব। তোর কি মতিভ্রম হয়েছে নাকি? দেখি না একবার চেষ্টা করে। সে যখন প্রাণী তখন তার প্রাণ আছে, আর প্রাণ যদি থাকে তখন তার কলিজাও আছে, আর কলিজায় যদি বল্লমটা গেঁথে দিতে পারি তবে সে নির্ঘাত মরে যাবে। কিন্তু সে তো গুহার বাইরেই বেরোয় না। ধরুন যদি আজ বেরোয়, তার মতিগতি তো কেউ জানে না। রাজা একটু ভাবলেন, সুজনের দিকে চেয়ে। তার স্বাস্থ্যটা ভালো, শরীরে শক্তি থাকার সম্ভাবনা সেটা সে দেখলে বোঝাই যায়। অবশ্যই রাজা বললেন, ঠিক আছে, বল্লমের অভাব নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোর হাবভাব দেখে মনে হয় কাজটা তুই না করেই ছাড়বি না। বল্লম জোগাড় হলো অল্পক্ষণ পরেই। এবার সুজন ঘোড়াশাল থেকে একটা ঘোড়া নিয়ে বল্লম হাতে নিয়ে ঘোড়ায় পিঠে চলে আকাশের দিকে রওনা হলো। এদিকে রাজার সুজনের একটা মমতা পড়ে গেছে। ছেলেটার কি হয় দেখার জন্য তিনিও ব্যস্ত হয়ে ঘোড়ায় চড়ে চললেন পাহাড়ের দিকে। সুজন ঘোড়ার সামনে পৌঁছানোর আগেই ঘোড়াটাকে ছেড়ে দিল। সে জানে সে যদি ঘোড়ার পিঠে থাকে তাহলে ঘোড়া ভয় পেয়ে ছুট দিলে তাকেও সঙ্গে সঙ্গে পালাতে হবে। গুহার ভেতর রাতের মতন অন্ধকার, কারণ গুহাটা উত্তরমুখী। এদিকে রাজাও পৌঁছে গেছেন। তিনিও একটু দূর থেকে ঘোড়ার পিঠে চেপেই ঘটনাটা দেখবেন। আজ লোকের ভিড় নেই, কারণ শহরে ন্যাড়া পড়ে গেছে যে আর কোনো রাজপুত্র রাক্ষস মারতে আসবে না। সুজন এবার বল্লম হাতে পা টিপে টিপে এগোতে লাগলো গুহার দিকে। চারিদিকে নিস্তব্ধ, পাখি নেই। এই অবস্থা, তা নাহলে সকালে পাখি না দেখে পারে। এবার সুজন ঠাকুরের নাম জপ করে একবার সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করে বিরাট একটা দম নিয়ে সেই দম ছাড়া মতন তার সমস্ত শক্তি দিয়ে এই 9 দিনে শেখা সেই ভয়ঙ্কর ডাক ডাকল। এই ডাকে রাজার ঘোড়া বরপি দিয়ে লাফ দিয়ে উঠল, কিন্তু রাজা তাতে কোনো মতেই সামলালেন। এইবার হলো সেই হুঙ্কারের জবাব। আর সেই সঙ্গে গুহা থেকে এক লাফে বাইরে রোদে এসে পড়ল প্রাণীটা।
সেটা মানুষ না জানোয়ার না রাক্ষস কেউ সঠিক বলতে হবে না, বরং বলা চলে তিনে মিলেমিশে এক কিম্বুত কিনাকার প্রাণী, যাকে দেখলে মানুষের আত্মারাম খাঁজা হয়ে যায়। সুজান হারবারে কিন্তু আর কিচ্ছু দেখলো না, দেখলো শুধু পানিটার কলিজাটা যেখানে কথা সেই জায়গাটা, সেটার দিকে ত্যাগ করে সে প্রাণপণে চালিয়ে দিল হাতের বল্লমটা। তারপর আর তার কিছু মনে নেই। জ্ঞান খুলে জ্ঞান হয়ে চোখ খুলে প্রথমেই সে দেখতে পেলো যে মুখটা, তাতেই তার আনন্দ মুখটা নিয়ে মনটা নিচে উঠল। শ্রীমতীর পাশে রাজামশাই দাঁড়িয়ে বললেন, রাক্ষস মরেছে, তাই তোমার হাতেই তুলে দিলাম আমার মেয়েকে। আজ থেকে 7 দিন পরেই বিয়ের লগ্ন। তোমার বাবা মাকে খবর দিতে লোক যাবে ক্ষীরা গ্রামে, তারা এখানেই থাকবে বিয়ের পর, তুমিও থাকবে। আর আমার লেখাপড়া? শ্রীমতী হেসে বলল, আমি বলেছি সেবার আমার 5-এর নামটা দিয়ে শুরু, বিয়ের পরদিন থেকে যতদিন না দেশে পাখি আসছে ততদিন তুমি আমায় পাখির ডাক শোনাবে। তাহলে একটা কথা বলি, বলো। তুমি তাহলে আর ঘরের মধ্যে বন্দি থাকো না? না না, আর কোনোদিন না। আর তোমার এই হীরামনটাকেও ছেড়ে দাও। পাখির খাঁচায় পাখি রাখতে নেই, ওদের আকাশে উঠতে পারে না, হলে ওদের কষ্ট হয়। শ্রীমতী বলল, বেশ তাই হবে। তা আমার গল্প এখানেই শেষ। আমি তোমাদের গল্প দাদু আজকের মতন এই গল্পটা দিয়ে শেষ করলাম। এটা একটা রূপকথার গল্প। পরের দিনকে তোমাদের আবার কোনো গল্প শোনাবো। টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা।